বন্ধুরা, 26,000 চাকরি বাতিল মামলায় শেষ মুহূর্তের প্রতীক্ষার প্রহর গুনছে গোটা রাজ্যবাসী তথা 26,000 শিক্ষক শিক্ষিকার পরিবার। কি হতে চলেছে? প্রধান বিচারপতি কেন বললেন যে আবার পরীক্ষার কথা? পরীক্ষা কি সম্ভব? পরীক্ষা কিন্তু কোনো মতেই সম্ভব নয়, সে বিষয়ে আলোচনা করব। কি চলছে তার মনে? তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আর একটি মাত্র শুনানি, তাও আবার হাফ ডে, অর্থাৎ 2টোর পরে শুনানি শুরু হবে। খুব অল্প সময় তারা শুনবেন। আবার কার কাছে শুনবেন? না, যারা বিরোধী পক্ষের আইনজীবী রয়েছে, অর্থাৎ যারা চাকরি বাতিল মামলাকে সমর্থন করছে, অর্থাৎ প্যানেল ক্যান্সেলকে সমর্থন করছে, এই আইনজীবীদের কথা তারা শুনবেন এবং শোনার পরে তারা 10 তারিখ ফাইনাল রায় ঘোষণার কথা ঘোষণা করবেন এবং 10 তারিখে ফাইনাল ভার্ডিক্ট দেবেন। ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার আগে প্রধান বিচারপতির মনে কি চলছে তা কিন্তু কয়েকটা বিষয় থেকে ইঙ্গিত থেকে স্পষ্ট। তিনি এর আগের দিন যখন মুহুর্মুহু আক্রমণ করছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছিলেন যে পুনরায় পরীক্ষা নেওয়া কি সম্ভব? পুনরায় পরীক্ষা নেওয়া যে সম্ভব নয়, তিনি প্রধান বিচারপতি তিনিও জানেন যে পুনরায় পরীক্ষা নেওয়া কোনো মতেই সম্ভবপর নয়। তার কারণ, এই মুহূর্তে যদি পুনরায় পরীক্ষা নিতে হয় তাহলে সেই প্রসিডিওর আবার দীর্ঘায়িত হবে। 1 নম্বর। 2 নম্বর, যে কি হিসাবে কাদেরকে পরীক্ষায় বসা হবে না, বিকাশবাবু এখানে বলেছেন সেই পরীক্ষার্থী যারা 26 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদেরকেই শুধু বসতে দেওয়া হবে। সেখানে একটা চুলচেরা বিশ্লেষণের বিষয় চলে আসবে যে তার মধ্যে কে যোগ্য কে অযোগ্য, কাদের ডিগ্রি নেই, কাদের পার্সেন্টেজ নেই, এইরকম টাইপের মানুষেরা ঢুকে আছেন। তাদেরকে আবার যদি বাছাই করতে যায় একটা নজিরবিহীন জটিলতার সৃষ্টি হবে। 2 নম্বর। 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে বয়স সংক্রান্ত ছাড় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘটনা গোটা ভারতবর্ষের ইতিহাসে ইতিপূর্বে ঘটেনি এবং এ এক নজিরবিহীন অবস্থা। এবং 4 নম্বর এবং সর্বশেষ যে জটিল পরিস্থিতি, যে পরিস্থিতির জন্য পুনরায় পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছে শিক্ষক থেকে সবাই, সেটা হচ্ছে পুনঃ দুর্নীতি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ পুনরায় পরীক্ষা হলে যে চাকরির প্রার্থীরা পরীক্ষা দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা সৎভাবে চাকরি পেয়েছে, তারা কিন্তু উভয়েই প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে তারা উভয়েই কিন্তু পুনরায় আবার সরকার পক্ষের যে মানুষজন রয়েছেন যারা এই নিয়োগ প্রক্রিয়াকে কালিমালিপ্ত করেছেন, তারা যে আবার আসরে নেমে পড়বে না, যারা নিয়োগ সংস্থার লোক রয়েছেন তারা যে আবার সেই টাকা উঠাতে আসরে নেমে পড়বে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এবং এই ক্ষেত্রে চাকরি এবং জীবন জীবিকা বাঁচানোর জন্য তারা প্রাণপণ চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যাতে তাদের চাকরিটা বেঁচে যায়। এবং যে কোনো রকমের পরীক্ষার্থীরা প্রত্যেকেই যে কোনো রকমের আপোষ করতে রাজি হবেন, অনেকে পয়সা দেওয়া শুরু করবেন এবং সেক্ষেত্রে আবার একটা বিশাল জটিল দুর্নীতির সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আরেকটা বিষয় যেটা রয়েছে যে 26 লক্ষ পরীক্ষার্থী আবার পরীক্ষায় বসে, তাহলে বিশেষ করে যে দালালেরা যারা টাকা তুলেছিলেন তারা কিন্তু আবার একটা সুযোগ পেয়ে যাবেন টাকা তোলার। এবং এই আশ্বাসে যে এত চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা, তাদেরও চাকরি যাচ্ছে না, পুনরায় পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই আছিলাই কিন্তু আবার যে 26 লক্ষের কাছ থেকে টাকা, যাদের কাছ থেকে এতদিন টাকা নিতে পারেনি, তারাও কিন্তু টাকা দেবে। তো একটা ভয়ানক টাকার খেলার সম্ভাবনা রয়েছে। আশা করি প্রধান বিচারপতির মনে সেই সম্ভাবনাও চলছে। এই জন্যই তিনি কিন্তু সময় নিয়েছেন এবং 10 তারিখ, অর্থাৎ 10 তারিখ এরপরে একটা ফাইনাল ভার্ডিক্ট তিনি ঘোষণা করে দেবেন এবং তারপরে আর কোনো সম্ভাবনা থাকবে না। তো এই কারণের জন্য আরেকটি বিষয় তার মনে কি চলছে এবং সমস্ত রাজ্যবাসীর মনে কি চলছে তার একটা হালকা ইঙ্গিত পাওয়া গেছে। তার কারণ, বিকাশবাবু বলেছিলেন পুনরায় পরীক্ষা নেওয়ার কথা এবং তার যে দল সিপিআইএম, তার দলে তিনি কিন্তু বিরোধিতার মুখোমুখি হয়েছেন যে পুনরায় পরীক্ষা নেওয়া কী জন্য, এবং তাতে যে একটা নজিরবিহীন জটিলতা এবং দুশ্চিন্তার ভাঁজ যে কপালে পড়েছে সমস্ত চাকরি প্রার্থীদের, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বন্ধুরা, একটা কথাই বলার, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু একটা ভালো কিছু আশা করা যাচ্ছে। তার কারণ, আমাদের আইন ব্যবস্থায় এইরকম কখনো বলা নেই যে যোগ্যদের, অযোগ্য যারা তাদেরকে শাস্তি দিলেও যোগ্যদের শাস্তি দেওয়া যাবে না। এই কথা কিন্তু বলা আছে বারবার যে কোনো নিরপরাধ যেন শাস্তি না পেয়ে যায়। এই ক্ষেত্রে বলবো যে পরীক্ষা পদ্ধতি যারা গ্রহণ করেছিলেন তাদের 50% জেলে চলে গিয়েছেন, তারা শাস্তি পেয়েছেন। কিন্তু যারা নিরপরাধ, যারা পরীক্ষা দিয়েছিল, যারা সকালবেলা উঠে জানতে পেরেছে তাদের প্যানেল নেই, তাদের চাকরি নেই, এই নিরপরাধী যে মাস্টারমশাই শিক্ষকেরা দীর্ঘ 6-7 বছর ধরে যারা চাকরি করছেন, তারা কি কোন শাস্তি
মানে কোন ভুলের তারা শাস্তি পাবেন, কোন পাপের তারা শাস্তি পাবেন, এই বিষয়ে কিন্তু কোনো জবাবদিহি কিন্তু করতে হবে যদি এই রকম প্যানেল ক্যান্সেলের পথে হাঁটা হয়। তবে একটা কথা বিষয়, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং পূর্ববর্তী যে রায়গুলো রয়েছে তার সেগুলোর দিকে যদি নজর করা যায় তাহলে দেখা যাবে যে তিনি এক অত্যন্ত সংবেদনশীল এবং ভালো মানুষও হিসেবে। তার কারণ তিনি লক্ষ্য করে দেখবেন যে বন্ড কেলেঙ্কারি মামলা যেখানে তাবড় রাজনৈতিক নেতারা কিন্তু দাঁড়িয়ে গেছিলেন, সেখানে তাদের প্রকাশ্যে নিয়ে আসার ক্ষেত্রে তিনি কিন্তু এক ফোঁটা দ্বিধাগ্রস্ত হননি এবং বন্ড কেলেঙ্কারি মামলায় কিন্তু তিনি তা আসতে বলেছিলেন, বন্ড কেলেঙ্কারি মামলায় প্রকাশ করতে বলেছিলেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এসবিআইয়ের নানান অজুহাত তিনি কিন্তু একদম নাস্বাত করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে তিনি বন্ড কেলেঙ্কারি মামলায় কার কত টাকা তিনি বন্ড নিয়েছেন কোন রাজনৈতিক দল তা কিন্তু প্রকাশ্যে এনেছিলেন। আরেকটি বিষয়, ভারতবর্ষের সবচেয়ে সেন্সিটিভ এবং ভারতবর্ষ যার উপর দাঁড়িয়ে একটা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষে হিন্দু মুসলিম সমস্যা এবং জাতিগত যে জাতিবিদ্বেষমূলক সমস্যা তৈরি হয়ে গেছিলো কিছুদিন আগে রাম মন্দির তৈরি করার পরে, তারপরে বিভিন্ন মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ, এই যে ঝামেলাগুলো শুরু হয়ে গেছিলো, তিনি কিন্তু একা হাতে একদম এক কথায় দমন করেছেন এবং সমস্ত বলেছেন যে যেখানে যা আছে উপাসনালয়গুলোকে ভাঙা যাবে না, উপাসনালয়গুলোকে আবার কনভার্টেড করা যাবে না। এই যে রায় তিনি দিয়েছেন, এই রায় এক নজিরবিহীন এবং ভারতবর্ষের জন্য এটা একটা অত্যন্ত সুখকারী রায় এবং অ্যান্টিবায়োটিকও বলা যেতে পারে। বন্ধুরা, তো তিনি যেই বিচারপতি এই রকম একটা রায় দেন, সেই বিচারপতি তিনি যদি চাইতেন তিনি অল্প সময়ের মধ্যে এই গোটা প্যানেলকে উড়িয়ে দিতেন। তিনি কিন্তু চান না জন্য কিন্তু এই প্যানেলকে তিনি রেখেছেন এবং তিনি চান যাতে সেগ্রিগেশন সম্ভব। তিনি এর আগের দিনও জিজ্ঞাসা করেছেন ইজ ইট পসিবল। এখানে একটা নক্কারজনক ভূমিকা গ্রহণ করেছে আমাদের রাজ্য সরকারের যে সংস্থাগুলো রয়েছে, যে এসএসসি, সিবিআই এবং যে পর্ষদ রয়েছে, তারা কিন্তু অদ্ভুতভাবে নিশ্চুপ এবং তারা কিন্তু কোনো মতেই এই বিষয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করছেন না এবং সেগ্রিগেশন সম্ভব কিনা বারবার এই প্রশ্নের কিন্তু তারা নিশ্চুপ। তাই সম্ভব এই কথা বলে যাচ্ছেন কিন্তু করছেন না। একটা লিস্ট বানিয়ে কে দুর্নীতিমুক্ত কে দুর্নীতিযুক্ত তাদেরকে কি একটা দেওয়া যায় না সুপ্রিম কোর্টে? তাহলে একটা লিস্ট কি সত্যিই দেওয়া অত্যন্ত অসম্ভব? যদি অসম্ভব হয় তাহলে প্রধান বিচারপতির কী করণীয় আপনারা বলুন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।